ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজও আপনাদের জীবনের নানা প্রশ্ন, নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন শান্তনু শাস্ত্রী। নমস্কার শান্তনুদা। আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব তা হলো কর্কট রাশি। কর্কট রাশির মানুষের জন্য জীবনের সফলতার প্রকৃত রহস্য কি? এখানে কর্কটকে যেটা রিয়েলাইজ করতে হবে, হোয়াট ইজ ট্রু সাকসেস। মানি, টাকা পয়সা কর্কটকে আনন্দ দিতে পারবে না। কর্কটের মনে হবে আই এম নট স্যাটিসফাইড, আই নিড মোর মানি। সন্তুষ্ট হতে পারবে না কর্কট, ফলে সে সবসময় নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে মনে করবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রচুর বন্ধুত্ব, কর্কট বেশি দিন বন্ধুত্ব টিকিয়ে রাখা কর্কটের পক্ষে মুশকিল। ভীষণ সেন্টিমেন্টাল, ছোট্ট ছোট্ট কারণে তার মুড অফ হয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট কারণে তার ইগো হার্ট হচ্ছে। এই প্রবলেম থেকে বেরোতে পারে না কর্কট রাশি বা লগ্নের মানুষরা। তাহলে ট্রু সাকসেস কোথায় আছে? স্পিরিচুয়ালিজমের মধ্যে, আধ্যাত্মিকতার মধ্যে, নিজেকে চেনার মধ্যে। আই এম হ্যাপি, এই ফিলিংস খুঁজে পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় কষ্ট, তার মধ্যেও দাঁড়িয়ে কর্কট যেদিন খুঁজে বার করবে এর মধ্যে পজিটিভিটি রয়েছে। পা ভেঙে গিয়েছে, তখন কর্কট বলবে ওফ, পায়ের উপর দিয়ে গেছে, এই সময় তো আমার মৃত্যুও হতে পারতো। এত বড় দুর্ঘটনা, তার পা ভেঙে গিয়েছে, কিন্তু কর্কট কি বলছে? না বাবা, ভগবানের দয়ায় এবার বেঁচে গিয়েছি, মাথাটা যেন ভাগ্যিস যায়নি। এত বড় দুর্ঘটনা হয়েছে, তার পা ভেঙে গিয়েছে বাইক চালাতে গিয়ে। কর্কট তখন কি বলছে? না ভগবান, তুমি বাঁচিয়ে দিয়েছো, ভাগ্যিস মাথাটা যায়নি, মাথাটাও তো যেতে পারতো, বিরাট বিপদ থেকে আজকে বাঁচলাম। এই ফিলিংসে বাঁচেন কর্কট। যেদিন কর্কট রাশির মানুষরা এই ফিলিংসকে উপলব্ধি করতে পারবেন, সেদিন কিন্তু তার পৃথিবীর সমস্ত কিছুর প্রতি আসক্তি চলে যাবে। গুরুর মাধ্যমে গাইডেড একজন কর্কট রাশি বা লগ্নের মানুষ, তিনি যেদিন এই সত্য উপলব্ধি করতে পারবেন যে সুখ এটা পাওয়া খুব একটা কঠিন নয়, দুঃখ এটাও বেশি দিনের নয়। সুখ দুঃখ সেটা আমার জীবনেরই দুটো দিক। যেমন আমার সামনের একটা দিক রয়েছে, পেছনের একটা দিক রয়েছে। সামনের দিকটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার পেছনে কি হচ্ছে তাকে তো আমি বুঝতে পারছি না। তাই এই পেছনের দিকটা একটা পার্ট আমার জীবনে থাকবে, যেটা ইনস্ট্যান্টেনিয়াস, যেটা সাডেন, যেটা খারাপও হতে পারে। এটা যেদিন কর্কট উপলব্ধি করতে পারবেন, সেদিন কিন্তু তার মধ্যে আর কোনো আধ্যাত্মিক সংশয় নেই, তার মধ্যে আধ্যাত্মিক সমস্যা নেই। আর কর্কট রিয়ালাইজ করবেন যে ইয়েস, I am successful. I have the true realization of life. আমি বাস্তবে আছি, আমার উপস্থিতির উদ্দেশ্য আমি জানতে পেরেছি, আমার এই বাস্তব জগতে টিকে থাকার কারণ আমি জানতে পেরেছি, এবং মন সেটি আমার নিয়ন্ত্রণ। এই উপলব্ধি কর্কট রাশি বা লগ্নের মানুষ যেদিন করতে পারবেন, সেদিন কিন্তু তিনি সাকসেসফুল। তার আর পিছিয়ে থাকার, পিছিয়ে পড়ার কোনো গল্প নেই। অর্থাৎ আপনার কথা থেকে একটা জিনিস আমরা ভীষণভাবে বুঝতে পারলাম, সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড এবং সমস্ত খারাপের পেছনেও একটা ভালোকে খুঁজে বের করা। এটা কিন্তু কর্কট রাশির যারা জাতক জাতিকা, তাদের এটাকে একটা অভ্যেস করতে হবে, একটা প্রসেসের মধ্যে থাকতে হবে। কিন্তু শান্তনুদা, এক্ষেত্রে প্রশ্ন আসছে যে কোন আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে দিয়ে গেলে তারা এই মেন্টাল সেটআপের জায়গায় পৌঁছতে পারবে? প্রথম বিষয়টি হলো মেডিটেশন। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ তারা কন্টিনিউয়াসলি দৈনিক মেডিটেশন প্রসেসের মধ্যে থাকবেন। আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জাগরণ ঘটবে, এবং বাস্তবের যে টাফ লাইফ, মাঝে মাঝে হসপিটালে যাওয়া, রোগীদের সঙ্গে সময় কাটানো, তাদের কষ্টগুলোকে রিয়ালাইজ করা। বিভিন্ন জায়গা যেখানে মানুষ খুব কষ্টের মধ্যে থাকেন, আমরা বিধাননগরের একটা জায়গাতে মাঝে মাঝে কাজ করতে যাই, সেখানে মানুষকে রান্না করতে হয় ঘরের বাইরে, মানে তাদের জাস্ট মাথা গোজার জায়গাটুকু আছে, তারা শুতে পারে রাত্রে, কিন্তু তারা রান্না করবে তার জায়গা ঘরের মধ্যে নেই। তাই রাস্তার মধ্যে চলার পথে, রাস্তা আমি বলবো না, তাদের যাতায়াতের পথ কোনো জায়গায় 2 ফুট, কোনো জায়গায় 1.5 ফুট, সেখান থেকে তারা পাশ ফিরে যাতায়াত করেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের রান্না করতে হয় ওই যাতায়াতের পথটার মধ্যে। এই ধরনের মানুষদের সঙ্গে সময় কাটানো, পৃথিবীটা যে টাফ, এই রিয়েলাইজেশন কর্কটকে অভ্যাস করতে হবে। ভালো তো আছি, ভালোতে আমি খুশি, কিন্তু খারাপটাকেও মেনে নিতে হবে। সামনের দিকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু পেছনে অজ্ঞাত শত্রু রয়েছেন, এই শত্রুকে রিয়ালাইজ করতে হবে। আর এই রিয়ালাইজেশনের অভ্যাস, সেটাই কিন্তু কর্কটকে ফিলিংস এনে দেবে যে জীবনের যা কিছু সমস্যা আছে, সেই সমস্যা থেকে উত্তরণের পথ আমরা খুঁজে বার করতে পারি।
জীবনের প্রত্যেকটি দুঃখ, তার মধ্যেও সুখের অনুভূতি রয়েছে এবং দুঃখের পরে শান্তি, স্বস্তি আসবে এই বিশ্বাস আমার উপরে যিনি রয়েছেন, যে পরমাত্মা, তার মাধ্যমে আমি আমার আত্মা প্রাপ্ত হয়েছি, সেই ফিলিং, তার প্রতি অসীম কৃতজ্ঞতা, সেটাই কিন্তু কর্কটকে তার ভালো থাকাকে এনে দেবে। আর এই অভ্যাস যেদিন কর্কট করতে সাকসেসফুল হবেন, সেদিন কিন্তু কর্কট হ্যাপি, মন তার নিয়ন্ত্রণে। শুধু মন নয়, দ্য হোল ইউনিভার্স তার সঙ্গে কানেক্টেড, কমপ্লিট ইউনিভার্স তার দ্বারা নিয়ন্ত্রিত। তার আশেপাশের প্রত্যেকটি মানুষ, তার প্রকৃতি, সমস্ত কিছু তাকে শুধু আনন্দই দিচ্ছে। আর সেই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা বলতে পারবে, ইয়েস, আই এম হ্যাপি and I am proud of my life and I am happy with everything those I have got. অর্থাৎ যেটা আমরা বুঝতে পারলাম, অভিজ্ঞতার জীবনে খুব প্রয়োজন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তাদের জীবনের বিভিন্ন ওঠা পড়ার সঙ্গে নিজেকে নিজের চোখে সেটাকে চাক্ষুষ করার খুব প্রয়োজন, সেটা আমরা বুঝতে পারলাম। এ বিষয়ে আর একটা কথা জিজ্ঞেস করব, এই কর্কট রাশির যারা জাতক জাতিকা, তাদের কাছে ভগবানের শিক্ষা কি হতে পারে? আমাদের প্রত্যেকটি মানুষকেই ঈশ্বর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শিক্ষা দিয়ে থাকেন। প্রকৃতি হচ্ছে সবচেয়ে বড় গুরু। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রেও এর কিন্তু ব্যতিক্রম নেই। একটা ছোট্ট গল্প বলি। একজন টিচার, তিনি রিটায়ার করেছেন। তো তার রিটায়ারমেন্টের পরে প্রচন্ড অবসাদ, কি করবেন তিনি। তো আমি তাকে গাইড করলাম যে আপনি মহাভারত পড়া শুরু করুন। তিনি মহাভারত পড়ে ফেললেন। মহাভারত পড়বার পরে তার মনের মধ্যে প্রচুর প্রশ্ন এলো। তিনি আমার কাছে সেই প্রশ্নগুলো নিয়ে আসলেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম তাকে তার কিছুটা ব্যাখ্যা দেওয়ার। তো সেই ব্যাখ্যায় তিনি স্যাটিসফাইড হলেন এবং হওয়ার পরে তিনি আর একটা কাজ শুরু করলেন। এবারই হলো তার লাইফের টুইস্ট। তিনি একটা মন্দিরে বসে ছোট ছোট শিশুদের বিকেলবেলা গীতা পড়াতে শুরু করলেন। তিনি নিজে গীতা পড়লেন। তিনি গীতা প্রেসের আমার কাছে জিজ্ঞেস করেছিলেন কোন গীতাটা পড়বো, ডিটেল বোঝার জন্য। তো আমি তাকে স্বামী রামসুখ দাস তার গীতাটা প্রেসক্রাইব করেছিলাম। তো সেই গীতা তিনি কিনলেন। কিনে তিনি ভীষণ উৎসাহিত হলেন, কারণ সেখানে প্রচুর শব্দের অর্থ ছিল। গীতাকে তিনি উপলব্ধি করতে শুরু করলেন এবং তিনি বিকেলবেলা গিয়ে একটা মন্দিরে গীতা পড়াতে শুরু করলেন। কাদের না, মন্দিরের পাশের পার্কে কিছু বাচ্চারা খেলাধুলা করতো, তাদেরকে তিনি বসাতেন, বসিয়ে তিনি গীতা পড়াতেন এবং পড়ানো কমপ্লিট হলে একটা চকলেট দেওয়া শুরু করলেন। বেশ কিছু বাচ্চা প্রথম দিকে ইন্টারেস্টেড হলো, প্রত্যেকদিন কিছুক্ষণ বসলে একটা চকলেট পাওয়া যায়। কিন্তু শিশু মন, কিছুদিন পরেই বাচ্চার সংখ্যা কমতে থাকলো, চকলেটের থেকে খেলার প্রতি আগ্রহ বাড়তে থাকলো। কিন্তু ভদ্রলোক আমার সঙ্গে যতবার যোগাযোগ করেছেন, আমি তাকে বললাম যতদিন পর্যন্ত একটাও বাচ্চা আসছে আপনার কাছে, আপনি পড়িয়ে যান। বেশ কিছুদিন পরে ভদ্রলোক আবার একদিন আমার কাছে এসে উপস্থিত, এক বাক্স মিষ্টি নিয়ে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম কি হলো। তো বলছেন যে কিছুদিন চলার পরে সত্যি একটা বাচ্চা এসে দাঁড়ালো। আমার রীতিমতো ডিপ্রেসড লাগতো, মানুষ আমাকে দেখে হাসতে শুরু করলো। একদিন আমি ওখান থেকে বেরিয়ে আসছি, এক বয়স্ক ভদ্রলোক এসে বললেন যে আমি তো দেখছি আমার নাতিকে আপনি গীতা পড়াতেন, কয়েকটা দিন পড়িয়েছেন, সে এসেছিল, তারপরে তো বাচ্চা মানুষ চলে গিয়েছিল। তো আমি একটা অ্যাসোসিয়েশনের সঙ্গে কানেক্টেড, আমাদেরকে আপনি পড়াবেন? তো ভদ্রলোক বললেন হ্যাঁ নিশ্চয়ই পড়াবো। আমাদেরকে আপনি পড়ান, আমরা আপনাকে পার মান্থ আমাদের ওখানে এটা করবার জন্য আমরা 10,000 করে রেমুনারেশন দেবো। তো ভদ্রলোক ভাবছেন যে রেমুনারেশন, আবার গীতাটা আমি এক্সপ্লেইন করব, তার জন্য আবার রেমুনারেশন পাবো। তো তিনি পরদিন থেকে সেখানে সংযুক্ত হলেন এবং যেদিন উনি এলেন সেই দিন ওনার কাছে যারা শিখতে এসেছিল তাদের সংখ্যা হচ্ছে 68। ওই দিন তার কাছে 68 জন বসে গীতার মাহাত্ম্য শুনে বাড়িতে গেলেন এবং তারা সবাই 50 ঊর্ধ্ব মানুষ, পুরুষ এবং মহিলা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যাদেরকে আমরা কিন্নর বলে থাকি, সেরকমও 4 থেকে 5 জন লোক তারা রেগুলার ওনার কাছে আসেন গীতার বাণীগুলো শুনবার জন্য। ভদ্রলোক আমার থেকে অনেকটাই বড়। যে শান্তরু, আমার দীর্ঘ 32 বছরের শিক্ষক জীবনে এত আনন্দ আমি পাইনি যার সন্ধান তুমি আমাকে দিয়েছো। এই যে নিজেকে উজাড় করে দেওয়া, আমার জীবনে আর কোনো দুঃখ নেই। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে গীতার জ্ঞান আর মৃত্যুর অপেক্ষায় বেঁচে থাকা। কোনো সুখের অনুভূতি আমার নেই, কোনো দুঃখের অনুভূতি আমার নেই। আমি শুধু দেখতে পাচ্ছি যে আমার কর্মা,
আর আমার কর্মের দ্বারা ট্রান্সফরমেশন হচ্ছে, মানুষ হ্যাপি থাকছে, আর তাতে আমি একটা অদ্ভুত প্রীতি অনুভব করছি, আমার সঙ্গে যেন ঈশ্বরের যোগাযোগ হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে উনি আমাকে প্রণাম করতে আসছেন। তাই বললাম, এই কি করেন কি করেন কি? তো তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেন, শান্তনু তুমি আমার এই জীবনের ধারণাটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছ, ইউ আর এ ট্রু ট্রান্সফর্মার। আমি তো হাসলাম। তো আমরা ফিজিক্সে পড়ে এসেছি ট্রান্সফরমারের কথা, তো সেখানে উনি আমাকে বললেন ট্রান্সফরমার। তো সেই যে একটা ফিলিং, এটা ওনার যে ফিলিং, তার একটা বড় অংশ উনি আমার মধ্যে ট্রান্সফর্ম করে দিলেন। আমিও নিজেকে একটা কিছু ভাবতে শুরু করলাম, এবং সত্যি একটা অদ্ভুত অনুভূতি। ওই ভদ্রলোকের ছিল কর্কট রাশি। অর্থাৎ আমরা এতক্ষণের এই একটা গল্পের আকারেই উনি বললেন, একটা জিনিস খুব পরিষ্কার ভাবে বুঝলাম, প্রত্যেক মুহূর্তে অ্যাক্টিভ থাকতে হবে, সক্রিয় থাকতে হবে, এবং জীবনে পজিটিভ মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে সাকসেস কিন্তু আসবেই আসবে। আজকের পর্বে আমরা কর্কট রাশি সম্পর্কে জানলাম, কর্কট রাশির জাতক জাতিকাদের কি করা উচিত কি করা উচিত নয় এ বিষয়ে বিস্তারিত জানলাম। পরবর্তী পর্বে আবারও ফিরে আসবো নতুন কোন রাশির তাদের পথ চলা নিয়ে, তাদের পথ কি করে সুগম করে তোলা যায় সেই নিয়ে। নমস্কার।